আজকের ভিডিওটিতে ইকোনমিক গ্লোবালাইজেশন অর্থাৎ অর্থনৈতিক বিশ্বায়ন সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওর শুরুতে আমাদের অর্থনৈতিক বিশ্বায়নের ধারণাটিকে বুঝতে হবে। অর্থনৈতিক বিশ্বায়ন বলতে যেটা বলা হয় সেটা হচ্ছে যে পণ্য, পরিষেবা, প্রযুক্তি, পুঁজি এবং শ্রমের অবাধ প্রবাহের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের অর্থনীতি ও বাজারের সংযোগ সাধন এবং পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি। আর এটি আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ এবং তথ্য প্রযুক্তির উন্নতির মাধ্যমে এই রাষ্ট্রীয় সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী বাণিজ্যের একটি একক নেটওয়ার্ক তৈরি করে। তো অর্থনৈতিক বিশ্বায়নের এই ধারণাটি বোঝার জন্যে একটি উদাহরণের সাহায্য আমরা নেব। দেখো, একটা স্মার্টফোন তার ডিজাইন করছে আমেরিকা যুক্তরাষ্ট্র, তৈরি করছে স্মার্টফোনটা কোথায় না চীনেতে। স্মার্টফোনের যন্ত্রাংশগুলো তৈরি হচ্ছে কোথায় না দক্ষিণ কোরিয়াতে, এবং আফ্রিকা এবং ইউরোপের মতো দেশেতে সেটা বিক্রি হচ্ছে। আর এটা সম্ভব হয়েছে এই অর্থনৈতিক বিশ্বায়নের জন্যে। তার কারণটা হচ্ছে এই যে পণ্য, পরিষেবা, প্রযুক্তি, পুঁজি এবং শ্রমের এই অবাধ প্রবাহর মাধ্যমেতে এই বিশ্বজুড়ে বিভিন্ন দেশের অর্থনীতি এবং বাজারগুলো একে অপরের সঙ্গে সংযোগ সাধিত হয়েছে এবং একে অপরের উপরেতে পারস্পরিকভাবে নির্ভরশীল, যার ফলেতেই যে কোনো পণ্য বা এই স্মার্টফোনের মতন ইলেকট্রনিক গুডস, দেখো সেটা আমেরিকা যুক্তরাষ্ট্র কিভাবে স্মার্টফোনটা তৈরি হবে তার মূল আর্কিটেকচারাল ডিজাইনটা করছে, এবং সেটা করার পরেতে সেই ডিজাইন অনুযায়ী চীন তার কারখানাতে কী করছে না সেই স্মার্টফোনটাকে অ্যাসেম্বল করছে, এবং সেই অ্যাসেম্বল করার জন্যে এই যে যন্ত্রাংশগুলো লাগবে সেটা দক্ষিণ কোরিয়া তৈরি করছে, এবং সম্পূর্ণ স্মার্টফোনটা তৈরি হওয়ার পর সেটা বিক্রি করার জন্য যে বাজারটা লাগবে সেটা আফ্রিকা এবং ইউরোপের মতো দেশেতে চলে যাচ্ছে বিক্রির জন্যে। তো এইটা সম্ভব হয়েছে এই বিশ্বায়নের জন্যে, অর্থাৎ বিশ্বায়নের দৌলতে এই যে প্রত্যেকটা দেশের মধ্যে একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড। তো এইটাই হচ্ছে বিশ্বায়নের মূল ধারণা, যেটার মাধ্যমেতে হচ্ছে এই পণ্য, পরিষেবা, প্রযুক্তি, পুঁজি বা শ্রমিক শ্রম সম্পদের এই অবাধ প্রবাহটা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মধ্যে চলে, এবং যার ফলেতে হচ্ছে এই ব্যবসা বাণিজ্যটা হচ্ছে চলছে। বিশ্বব্যাপী যে বাণিজ্যটা চলছে এটা একটা নেটওয়ার্কের মাধ্যমে, বিশ্বায়নের দৌলতে এই প্রত্যেকে এই নেটওয়ার্কের সঙ্গে ইন্টারকানেক্টেড, একে অপরের সঙ্গে যুক্ত, নির্ভরশীল, এবং এইভাবেই এইটা কাজ করে চলেছে। এই সিস্টেমটা হচ্ছে এইভাবেই কাজ করছে। এবারেতে আসা যাক হচ্ছে এই বিশ্বায়ন অর্থনৈতিক বিশ্বায়নের যে প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কি কি। দেখো, এখানেতে প্রথমত হচ্ছে বিনিয়োগ ও পুঁজির অবাধ প্রবাহ, অর্থাৎ এই বহুজাতিক যে সমস্ত কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো বিদেশি বিনিয়োগের মাধ্যমে পুঁজির স্থানান্তরণ। তারপরে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি, অর্থাৎ পণ্য ও সেবার আমদানি রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রযুক্তির স্থানান্তর হচ্ছে, অর্থাৎ উন্নত দেশগুলো থেকে উন্নয়নশীল দেশে প্রযুক্তির প্রবাহ হচ্ছে। তারপরে মানব সম্পদের স্থানান্তরণ, অর্থাৎ কর্মী এবং দক্ষ পেশাজীবীদের এক দেশ থেকে অন্য দেশে অভিবাসন হচ্ছে, চলে যাচ্ছে তারা কাজকর্মের জন্যে, তারা আরও ভালো বেতন পেলে এই বিশ্বায়নের জন্যে হচ্ছে তারা এক দেশ থেকে ছেড়ে আরেক দেশেতে চলে যাচ্ছে। বহুজাতিক কোম্পানির প্রসার, বিশ্বব্যাপী বিভিন্ন কোম্পানিগুলো তাদের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে, এবং বিশ্বব্যাপী একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে, অর্থাৎ এই পণ্যের গুণমান এবং মূল্যের প্রতিযোগিতা, অর্থাৎ কে কত সস্তাতে ভালো জিনিসটা দিতে পারবে তার জন্যে একটা বিশ্বব্যাপী প্রতিযোগিতা শুরু হয়েছে এই বিশ্বায়নের দৌলতে। এটা এই বিশ্বায়নের একটা বৈশিষ্ট্য, অর্থনৈতিক বিশ্বায়ন। এবারেতে আসবো হচ্ছে, দেখো যে এই যে অর্থনৈতিক বিশ্বায়নের যে সমস্ত ইতিবাচক দিকগুলো রয়েছে, অর্থাৎ পজিটিভ দিক, যেটার সুফল বলতে পারো, যে অর্থনৈতিক বিশ্বায়নের জন্যে
কি কি ভালো দিক আমরা ভোগ করতে পেরেছি বা কি কি ভালো দিক উঠে এসেছে। প্রথমত দেখো, আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটেছে। অর্থাৎ এই বিশ্বায়নের ফলেতে আন্তর্জাতিক বাণিজ্যের উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই পণ্য, পরিষেবা এবং বিনিয়োগের অবাধ প্রবাহ বিশ্ব অর্থনীতিকে আরও উন্নত করেছে। 2 নম্বর হচ্ছে দেখো, উন্নত প্রযুক্তির প্রসার হয়েছে। অর্থাৎ উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রযুক্তি স্থানান্তর অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে এবং শিল্পায়নের প্রসার ঘটিয়েছে। 3 নম্বর হচ্ছে কর্মসংস্থান। অর্থাৎ বিশ্বায়নের ফলেতে উন্নয়নশীল দেশগুলোতে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে। বিশেষত বহুজাতিক যে কোম্পানিগুলো তার কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তারপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে উন্নত জীবনযাত্রার মান। অর্থাৎ বিশ্ব বাজারেতে পণ্য এবং সেবার সহজলভ্যতা সহজলভ্য হওয়ায় মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। 5 নম্বর হচ্ছে দেখো যে এই যে বিশ্বব্যাপী অর্থনীতির প্রবৃদ্ধি, অর্থনৈতিক আরও সমৃদ্ধ হয়েছে। অর্থাৎ বিশ্বায়নের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে। বাণিজ্য ও বিনিয়োগের প্রসারের ফলে বিশ্বব্যাপী উৎপাদন এবং আয় বৃদ্ধি পেয়েছে, যেটা বিশ্বব্যাপী অর্থনীতিকে আরও বেশি সমৃদ্ধ করেছে। এবার দেখো এই যে বিশ্বায়ন আছে, এই অর্থনৈতিক বিশ্বায়নের কিছু নেতিবাচক দিক আছে, অর্থাৎ নেগেটিভ কিছু এফেক্টস রয়েছে, সেগুলোকেও আমাদের জানতে হবে। অর্থাৎ সেগুলো কি কি দেখো। প্রথমত হচ্ছে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বিশ্বায়নের ফলেতে ধনী এবং দরিদ্র দেশগুলোর মধ্যে বৈষম্য বৃদ্ধি পেয়েছে। উন্নত দেশগুলো বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, যেখানে উন্নয়নশীল দেশগুলো অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। দ্বিতীয় যে নেতিবাচক দিকটি রয়েছে সেটা হচ্ছে যে স্থানীয় শিল্পের ক্ষতি। অর্থাৎ বিশ্বায়নের ফলেতে স্থানীয় ছোট শিল্প এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বহুজাতিক কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। তো এটা একটা বড় সমস্যা এই বিশ্বায়নের দৌলতে হয়েছে। অর্থাৎ ছোট শিল্পগুলো মার খাচ্ছে, তার কারণটা হচ্ছে এই বহুজাতিক কোম্পানিগুলোর কারণেতে। তারপর দেখো সাংস্কৃতিক অভিন্নতা। অর্থাৎ বিশ্বায়নের কারণে স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্য হচ্ছে এই হুমকি অর্থাৎ চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই পশ্চিমী সংস্কৃতি অনেক ক্ষেত্রেই প্রাধান্য পেয়েছে এই বিশ্বায়নের যুগে। তারপর দেখো পরিবেশগত সমস্যা সৃষ্টি হয়েছে। বিশ্বায়নের ফলেতে শিল্পায়ন বৃদ্ধি পেয়েছে এবং এই শিল্পায়নের ফলেতে দূষণ বেড়েছে, পরিবেশ দূষণ বেড়েছে, যেটা জলবায়ু পরিবর্তনের একটা অন্যতম বড় ভূমিকা পালন করছে। তারপরে দেখো শ্রমিকের শোষণ বেড়েছে, শ্রম শক্তির শোষণ বেড়েছে। অর্থাৎ বহুজাতিক বিভিন্ন কোম্পানিগুলো আছে যেগুলো অনেক ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির শ্রমিকদের কম মজুরি প্রদান করে এবং অমানবিক পরিস্থিতি, অস্বাস্থ্যকর পরিবেশেতে তাদের কাজ করতে বাধ্য করে। অর্থাৎ একটা শোষণমূলক পরিবেশ এক্সপ্লয়টেশন চলে, যেটা হচ্ছে এই বিশ্বায়নের একটা নেতিবাচক দিক হিসেবে ধরা হয়ে থাকে। এবার দেখো এই যে যেগুলো রয়েছে এই সমস্যার, এই যে সমসাময়িক কিছু সমস্যাও আছে বিশ্বায়নেতে। কী কী সমস্যা দেখা দেয় দেখো। নেতিবাচক দিকগুলো থাকার কারণেতে এই বিশ্বায়নের জন্যে কিছু সমসাময়িক সমস্যাও আমাদের সামনে উঠে এসেছে। যেমন দেখো এই অর্থনৈতিক বৈষম্য। অর্থাৎ বিশ্বায়ন ধনী দরিদ্র দেশগুলোর মধ্যে এবং প্রতিটি দেশের ভেতরে এই ধনী দরিদ্রের মধ্যে অসাম্য বা বৈষম্য তৈরি করে বাড়িয়ে তুলেছে। অর্থাৎ ধনী আরও বেশি ধনী হয়ে যাচ্ছে, এই তুলনায় দরিদ্র মানুষের অবস্থার কোনো উন্নতি সেই অর্থে না হওয়ার জন্য সে আরও বেশি গরিব হয়ে পড়ছে। অর্থাৎ ধনী দরিদ্র মধ্যে যে বিভেদ বা যে বৈষম্যটা, অসাম্যটা অর্থনৈতিক দিক থেকে সেটা আরও বেড়ে চলেছে। তার সঙ্গে সঙ্গে দেখো ভূ রাজনৈতিক উত্তেজনা এবং বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। এক্ষেত্রে দেখো এই যে রাশিয়া ইউক্রেন বা মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলেতে যুদ্ধ, তোমরা জানো নিশ্চয়ই রিসেন্টলি যে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের অঞ্চলও আস্তে আস্তে সেখানেও তো যুদ্ধ লেগেছে এবং সেই অঞ্চলও আস্তে আস্তে মধ্যেও হচ্ছে তার যে যে শান্তি যেটা আছে সেটাও কিন্তু ভঙ্গ হয়ে গেছে, এবং যেটা এই বিশ্বব্যাপী ভূ রাজনীতির উত্তেজনার এই সরবরাহ ব্যবস্থা অর্থাৎ সাপ্লাই চেনকে বিঘ্নিত করছে। অর্থাৎ দেখো যে মধ্যপ্রাচ্যের যে অঞ্চল আছে, এই মধ্যপ্রাচ্যের অঞ্চল হচ্ছে সারা বিশ্বেকে তেল দিয়ে থাকে, যে ক্রুড অয়েল হয় বা যে পেট্রোলিয়াম যেগুলো। তো এই যে পেট্রোরসায়ন পেট্রোলিয়ামের জন্য এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপরেতে বিশ্বের প্রচুর দেশ আছে যেগুলো যারা নির্ভরশীল।
এবং তেল হচ্ছে পরিবহনের একটা অন্যতম রসদ বলতে পারো। তেল ছাড়া কোনোভাবেই মানে স্থলপথ, জলপথে এবং বিমানপথে কোনোভাবেই হচ্ছে পরিবহন করতে পারা যাবে না। যে কারণে তেলের দাম যদি বাড়ে বা তেলের যদি ঘাটতি হয়, তাহলে সেটা সমগ্র বিশ্বের ওপরেতে পড়বে এবং বিশ্ব অর্থনীতির ওপরেতে পড়বে। তো এই রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ এবং বা মধ্যপ্রাচ্যেতে যে অশান্তিকর পরিবেশ যেটা তৈরি হয়েছে, তো এগুলো হচ্ছে কি করে না, এইখানকার যে সমস্ত সম্পদগুলো আছে সেই বিশেষত তেল, এটার যে সাপ্লাই চেন বা যে সরবরাহটা সেটাকে বিঘ্নিত করে, যেটা মানে যার ফলেতে দেখো এটার ফলেতে মুদ্রাস্ফীতি হবে এবং অর্থনৈতিক একটা অনিশ্চয়তা এটা আস্তে আস্তে বেড়ে চলবে। কারণ তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে প্রাকৃতিক সম্পদ, যেটা এখন বর্তমানেতে মানে খুবই খুবই মানে যেটাকে আমরা তো বলি, তো পেট্রোলিয়ামকে আমরা লিকুইড গোল্ড বলি। কেন বলি? তার কারণটা হচ্ছে তার মূল্যের জন্য আমরা তাকে সোনার সঙ্গে তুলনা করেছি। খুবই মূল্যবান জিনিস। তো পেট্রোলিয়াম বা তেল যদি না হয়, তার যদি সরবরাহ বিঘ্নিত হয়, তাহলে পরিবহন ব্যবস্থা আস্তে আস্তে থমকে যাবে এবং পরিবহন ব্যবস্থা যদি থমকে যায়, তাহলে আস্তে আস্তে জিনিসপত্রের দামও বাড়তে শুরু করবে। এটা মুদ্রাস্ফীতি এবং মানে মারাত্মক রকম অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে আমাদেরকে ঠেলে দেবে। তো এটা একটা সমস্যা যেটা উঠে এসেছে এই বর্তমানেতে। তবে দেখো, পরিবেশগত অবনতি এবং জলবায়ুর পরিবর্তন, অর্থাৎ এই অবাধ শিল্পায়ন, পণ্য উৎপাদন এবং বিশ্বব্যাপী পরিবহন বৃদ্ধির ফলে এই কার্বন নির্গমন, দূষণ এবং পরিবেশগত ঝুঁকি চরম পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ বিশ্বায়নের ফলেতে শিল্প অর্থনীতির উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই পরিবেশের দূষণ বেড়েছে এবং আস্তে আস্তে পরিবেশের অবনতি ঘটেছে, পরিবেশের মান আস্তে আস্তে কমেছে এবং সর্বোপরি বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তনের মতন যে পরিবেশগত যে সমস্যাগুলো সেগুলোর জন্ম দিয়েছে। এর পাশাপাশি দেখো, কর্মচ্যুতি হয়েছে। দেখো, অনেক কোম্পানি সস্তা শ্রমের সন্ধানেতে উৎপাদন কারখানা উন্নয়নশীল দেশে সরিয়ে নেওয়ায় উন্নত দেশের কর্মীরা হচ্ছে চাকরি হারাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত হচ্ছে না। দেখো, যেটা আমি এখানে একটা উদাহরণ যদি দিই, দেখো যে আমেরিকার কোনো ধরো কোম্পানি, সেই কোম্পানি কি করছে, তাদের নিজেদের দেশের শিক্ষিত যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদেরকে কাজে নিলে যে মাইনেটা দিতে হবে, তার থেকে যদি সেই কোম্পানি যদি এমন কোনো ব্যবস্থা করে, যেটাকে এই আউটসোর্সিং বলা হয়, এই যে ব্যাপারটা, এই আউটসোর্সিংয়ের মাধ্যমে যদি কোনো উন্নয়নশীল দেশ, যেমন ধরো আমাদের যদি ভারতবর্ষের ছেলে মেয়েদের দিয়ে সেই কাজটা যদি করিয়ে নেয় এবং যার ফলেতে সে অনেক কমেতে সেই কাজটা করিয়ে নিতে পারবে, তো যার ফলেতে কী হবে, যেখানেতে সেই উন্নত দেশের আমেরিকার ছেলেমেয়েরা যেখানেতে চাকরি পেত উচ্চ বেতনেতে, সেইটা তারা পাবে না। কারণ সেই কাজটা তারা মানে সেই কোম্পানি করবে কি, ইন্ডিয়ার ছেলেমেয়েদের দিয়ে করিয়ে নেবে এবং বিশেষত এই আউটসোর্সিংয়ের মাধ্যমেতে সেটা করিয়ে নেবে। ইন্ডিয়ার কোনো কোম্পানিকে হয়তো ধরো টেন্ডার দিয়ে দিল যে সেই কাজটা করিয়ে নেওয়ার জন্যে উন্নয়নশীল দেশের কোনো কোম্পানিকে দিয়ে দেওয়া হলো, তো সেই দেশ তার মানে মানে শ্রমিক বা তার যে কর্মচারী যারা রয়েছে তাদের দিয়ে এই কাজটা করিয়ে নেবে। তো নিলে পরে কি হচ্ছে, দেখো যে উন্নত দেশের যে সমস্ত ছেলে মেয়ে যারা রয়েছে, তারা যেহেতু এই কাজটা করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, তো তারা কর্মহীন হয়ে পড়বে। তো যে কারণে এই কর্মচ্যুতির একটা আশঙ্কা থেকেই যায় বর্তমানেতে। এর পাশাপাশি দেখো, আইনি জটিলতা, অর্থাৎ বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন যে কর আইন, শ্রম আইন এবং পরিবেশগত যে মানদণ্ড মেনে চলা এই বহুজাতিক কোম্পানিগুলির পক্ষে একটা জটিলতার সৃষ্টি করেছে। তো মূলত এই সমসাময়িক এই সমস্যাগুলোর সঙ্গে এই বিশ্বায়নের যে প্রক্রিয়াটা, যে অর্থনৈতিক বিশ্বায়নের যে প্রক্রিয়াটা, এটা এই সমস্ত সমস্যার বর্তমানে সম্মুখীন হয়েছে। এবার দেখো, এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো তার মধ্যে দেখো, যেরকম এই আর্থিক খাতের নিয়ন্ত্রণ, অর্থাৎ এই বিশ্বব্যাপী পুঁজির অবাধ চলাচল এবং আর্থিক যে অস্থিরতা কমাতে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাংকিং ও বিনিয়োগের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা, এটা একটা সমাধান হতে পারে। আর কি আছে, দেখো, বিশ্বব্যাপী প্রগতিশীল কর ব্যবস্থা, অর্থাৎ এই প্রোগ্রেসিভ যে ট্যাক্স সিস্টেম যেটা রয়েছে, দেখো যে বহুজাতিক যে কোম্পানিগুলি শুধু মুনাফার উপরেতে মানে কোম্পানিগুলোর মুনাফার উপর সঠিক কর আদায় নিশ্চিত করতে এই সর্বনিম্ন বিশ্বব্যাপী কর্পোরেট ট্যাক্স কার্যকর করা, যাতে তারা কর ফাঁকি না দিতে পারে।
অর্থাৎ এই কর যে ফাঁকি দেওয়ার যে ব্যাপারটা আছে এটা যাতে বন্ধ হয় এটা। তারপর দেখো শ্রম ও পরিবেশগত মানদণ্ড ঠিক করা, অর্থাৎ এই বাণিজ্যিক যে সমস্ত চুক্তিগুলো হয়, আন্তর্জাতিক স্তরেতে যে সমস্ত বাণিজ্যিক যে চুক্তিগুলো হয়, সেখানেতে অবশ্যই সেই চুক্তিগুলোর মধ্যে অবশ্যই শ্রমিকের অধিকার, পরিবেশগত রক্ষার বিষয়গুলোকে থাকাটা বাধ্যতামূলক করা, যাতে হচ্ছে এই সস্তায় শ্রম বা দুর্বল পরিবেশের মানে এই যে পরিবেশ আইনের যে সুযোগ নিয়ে যাতে অসম প্রতিযোগিতা না হয়। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো থেকে বিভিন্ন সমস্যার জন্ম দিচ্ছে, যেরকম শ্রমিকের যে অধিকার, পরিবেশ রক্ষার যে বিষয় যেগুলো, এগুলো যাতে এই বাণিজ্যিক চুক্তির মধ্যে যাতে থাকে, এগুলোকে নিয়ে যাতে আলোচিত হয় এবং সেটা বাধ্যতামূলক করতে হবে। এবার দেখো ডিজিটাল ও প্রযুক্তিগত নীতি, অর্থাৎ এই কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স এআই এবং ডিজিটালাইজেশনের যুগেতে এই তথ্যের অবাধ প্রবাহের সাথে সাথে এই ব্যবহারকারীর যে গোপনীয়তা রক্ষা, যে প্রাইভেসিটা, তথ্যের যে প্রাইভেসিটা, এই প্রাইভেসিটাকে রক্ষা করা এবং যে ডিজিটাল বৈষম্য, তো সেই যে সেটাকেও কমানোর নিয়মকানুন তৈরি করা। আর সর্বোপরি দেখো যেটা রয়েছে সব শেষে, যে অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল উন্নয়ন, অর্থাৎ এই বিশ্বায়নের সুযোগ সুবিধাগুলো যেন শুধুমাত্র যে উন্নত দেশেতে সীমাবদ্ধ না থাকে, তার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য জন্য হচ্ছে প্রযুক্তির স্থানান্তরণ, পরিকাঠামোর উন্নয়ন এবং আর্থিক যে সহায়তা নিশ্চিত করা। অর্থাৎ এই যে সুযোগ সুবিধাগুলো, বিশ্বায়নের ভালো এবং খারাপ দুটো দিকই আছে, তো যে সমস্ত ভালো দিকগুলো যেগুলো রয়েছে সেগুলো থেকে যাতে এই মানে উন্নয়নশীল দেশগুলো যাতে বঞ্চিত না হয়, শুধুমাত্র উন্নত দেশ এই বিশ্বায়নের সুযোগকে কাজে লাগিয়ে আরও বেশি উন্নত এবং সমৃদ্ধ হয়ে যাচ্ছে এবং উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলো সেই তুলনায় পিছিয়ে পড়ছে। তো এই যে বৈষম্যটা, এটাকে বন্ধ করার জন্যে মূলত হচ্ছে স্থিতিশীল উন্নয়নের বিষয়টিকে এর মধ্যে আনতে হবে, যাতে এই বিশ্বায়নের যে সুফলগুলো আছে বিশেষত সেগুলো এই উন্নয়নশীল দেশগুলোর মধ্যেও যাতে স্থানান্তরিত হয়, বিশেষত উন্নত দেশের যে প্রযুক্তি আছে সেইগুলো এবং পরিকাঠামোর যে উন্নয়ন যেটা আছে সেইটা। তো এই ব্যাপারগুলো, এই সমস্যা বিশ্বায়ন মানে অর্থনৈতিক বিশ্বায়নের যে সমকালীন যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেই সমস্যাগুলোর সমাধানের এই পদক্ষেপগুলোকে গ্রহণ করা যদি হয়, তাহলে কিছু কিছু সমস্যা আছে যেগুলো কিছুটা হলেও কমে আসবে। তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।